খারাপ কোনো প্ল্যান নাই, কখন কোথায় যাবো বুঝতেছি না। চাঁদপুর যাবো নাকি ভোলা যাবো নাকি কোথায় যাবো কিছুই বুঝতেছি না। একটা আছে কুমিল্লাতে, আরেকটা নোয়াখালী, কুই থেকে কুই যাবো তাও বুঝতে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে। আজকে আমি আছি পুরান ঢাকাতে, বিশেষ করে এই যে জায়গাটা দেখতে, এটা হচ্ছে সদরঘাট। এটাই হলো ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এক জায়গা। আজকে আপনাদেরকে একদিনে পুরান ঢাকার কোন কোন জায়গাগুলো ঘুরতে পারবেন সেটা নিয়ে একটা ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রথমে সদরঘাট থেকে আহসান মঞ্জিলে প্রবেশ করার ট্রাই করতেছিলাম, তবে দুর্ভাগ্যবশত আমরা এখন ঢুকতে পাই না, কারণ অফ ছিল। ঈদের ছুটিতে প্রায় 7 দিন পর্যন্ত অফ ছিল এই আহসান মঞ্জিল। আমাদের উদ্দেশ্য ছিল সকালের লঞ্চ ধরে চলে যাব ভোলা, কিন্তু একটা সমস্যা হয়ে যায় শুভর কারণে। শুভর কুমিল্লা থেকে আসতে লেট হয়ে যায়, এই জন্য আমরা সিদ্ধান্ত নিই রাতের লঞ্চে উঠবো। সেই জন্য প্ল্যান করি যে সারাদিন পুরান ঢাকার বিভিন্ন জায়গাগুলো ঘুরি। তাই আমাদের সাথে যোগ হয় পুরান ঢাকারই বাসিন্দা আমার বন্ধু এবং ভার্সিটির রুমমেট তাজবির। এই যে লম্বু যে দেখতেছেন, এই হলো তাজবির। তো সে আমাদেরকে নিয়ে আসে রূপলাল হাউস নামে একটা পুরাতন বিল্ডিং। এই যে আপনারা বিল্ডিংটা দেখতে পারতেছেন, এটা অনেক আগের বিল্ডিং। তো এখানে প্রবেশ করার অনুমতি নেই, তবে আমরা একজনের কাছে জিজ্ঞেস করে ঢুকে পড়ি। এই বিল্ডিংগুলোতে মানুষজন এখনও থাকে, ভাড়া থাকে আর কি। তবে নিচে সাইনবোর্ডে লেখা দেখলাম এইগুলা সেনাবাহিনীর আন্ডারে। সো আমরা পুরো প্রবেশ করলাম এবং পুরাতন এই বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখলাম, এর ভেতরের অংশগুলো যতটুকু দেখা যায়। এরপরে আমি ভেতরে প্রবেশ করে দেখি যে ছোট ছোট রুম এবং পুরনো যে কাঠ, জং ধরা লোহা, আর এইখানকার যে সিঁড়িগুলা, এত বছর আগে এই সিঁড়িগুলো হচ্ছে কাঠের ছিল। তাই আমরা শত শত বছর আগের এই বিল্ডিংটা দেখতে দেখি। ওই দেখেন কাঠের সিঁড়িটা ভেঙে গেছে, এখানে মানুষজন এখন থাকা রিস্ক। আর এই যে আমরা যে বাড়িটাতে প্রবেশ করছি, এটাকে বলা হয় রূপলাল হাউস। এটাতে প্রবেশ করা যায়, কিন্তু অন্যান্য বাড়িগুলোতে এখন মানুষজন বেশি থাকে, সেগুলোতে প্রবেশ করতে দেয় না। আপনারা চাইলে এখানে আসতে পারেন। কেমন তুমি এখানে থাকো? কোথায় বাড়ির বাসা কোথায় তোমরা? এই বাসা না? ভালো। এই বাড়িগুলোতে আপনি ভৌতিক মুভিগুলোর একটু ফিল পাবেন, মানে কেমন যেন একটু। আর পুরান ঢাকাতে আসলে আপনারা এরকম নান্দনিক অনেক বিল্ডিং দেখতে পাবেন। আমার কাছে এই বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগে। এই বিল্ডিংগুলো অবশ্য আমার উপজেলা ধামরাইতেও আছে। আমরা রূপলাল হাউস থেকে বের হয়ে হাঁটতে শুরু করি। রাস্তার দুই পাশেই শত শত বছরের পুরনো সেই ভবনগুলো দেখতে চমৎকার। বিশেষ করে এই ভবনটা দেখেন, এত বছর আগে ডিজাইনগুলো কত সুন্দর ছিল। আর পরবর্তীতে সম্ভবত এটা রং করেছে। এটা কি পরে নকশা করছে, রং করছে নাকি আগে এমন ছিল? বানাইছে আগে, রং টং করছে, ফার্নিশ করছে আর কি নতুন করে। একটা কথা দেখলেই তো বুঝা যায় আগে, মানে আগে আপাতত এই জায়গার বসে সেখানে কত তারা মসজিদ নামে লাগে। তারা মসজিদ কোথায়? তারা মসজিদ দুই লালবাগ যাওয়ার পথেই তো। আচ্ছা, তারা মসজিদ আমার এইদিকে কিছুক্ষণ থেকে আমরা রওনা দিই তারা মসজিদের উদ্দেশ্যে। রিক্সা করে এখান থেকে ভাড়া রাখছিল প্রায় 3 জনের 80 টাকা। আর পুরান ঢাকাতে রিক্সা নিয়ে ঘোরাই সবচেয়ে মজার, কারণ এই রিক্সা চড়েই আপনি পুরো পুরান ঢাকা ঘুরতে পারবেন আর উপভোগ করতে পারবেন অসাধারণ সব দৃশ্য। বিশেষ করে এই ভিউগুলা যে মাঝে মধ্যেই পেয়ে যাবেন পুরাতন সব ভবনগুলো, যেগুলো আসলে রিক্সা দিয়েই সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। এটা কি পুরান ঢাকার পড়ছে নাকি?
যে এরিয়াটা এলাম না, হ্যাঁ, এই এরিয়াতেই সবচেয়ে বেশি খাস পুরান ঢাকায় এলে বসবাস করে। মানে খাস পুরান ঢাকাইয়া যারা ঢাকাইয়া আসল ঢাকাইয়া এই এরিয়া, তারপরে হচ্ছে গ্যান্ডারিয়া, আচ্ছা। লোহার পুল, কাঠের পুল, লোহার কি লোহার পুল, কাঠের পুল, এসব হচ্ছে জায়গার না, এটা হচ্ছে লালকুঠি। আচ্ছা আমগো বাবুবাজারও আছে, বাট বাবুবাজার এসে বরিশালের লঞ্চ এর ভিতরে ঢুকছিলাম না, লঞ্চের ভিতরে উঠাই দিতে আইছি। হ্যাঁ লঞ্চ টার্মিনাল পর্যন্ত খালি মানুষ আইতেই আছে, আমি আল্লাহ সব বরিশাল গ্যাস লাগাই আইতেছে বাড়ি যে বইলা দাম করে খালি আইতেছে ও তখন মাহবুব স্যারটা এখন এদিকে বলে। ও স্যার ও মাহবুব কি এদিকে হয়েছে নাকি? এদিকে পোস্টিং হয়েছে। এই যে এই কি নতুন মসজিদ বানাইছে মনে হয়, মসজিদ আর সেখান থেকে আমরা চলে আসি জগন্নাথ ইউনিভার্সিটির কাছে। এই জগন্নাথ ইউনিভার্সিটি এই পাশেই ভিক্টোরিয়া পার্ক, যা বাহাদুর শাহ পার্ক নামেও পরিচিত, আপনারা অবশ্যই জানেন। এই যে দেখছেন পাশের যে বিল্ডিংটা, এটাই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, আর এর সামনেই হলো জগন্নাথ ইউনিভার্সিটির গেট। খুবই ছোট একটা জায়গায় জগন্নাথ ইউনিভার্সিটি অবস্থিত। আর এই যে বাহাদুর শাহ পার্কের গেট, এটা পার্কের নাম দিচ্ছে এইখানে তো পাশে কাছে দেওয়া হয়তো ওর মধ্যে বাঙালি ওর ওই যে কবি নজরুল কলেজ, লাল বিল্ডিংটা, এটা কবি নজরুল কলেজ। হ্যাঁ থেকে আমি আইছিলাম মনীষের দিকে, মাহবুব স্যার মনে হয় এই জায়গায় সালে অনেক আগে, 1904। এটা 1904 সাল কস। আমি যে স্কুলে পড়াশোনা করছি, ঢাকা কলেজের স্কুল, তো ভারতবর্ষের প্রথম পাশেই সুন্দর একটা মাঠ। এই ঢাকা শহরে অলি গলি শহর অভাব নাই। তারা মসজিদ দেখাই যায় না তো। এরপর আমরা চলে আসি তারা মসজিদে। এই মসজিদটা বাইরে থেকে আমি বুঝতেই পারি না এখানে মসজিদ আছে, পরে ভেতরে প্রবেশ করি, অসাধারণ সব স্থাপত্য এখানে। তো সেই মুঘল আমলে তৈরি এই তারা মসজিদ, মসজিদগুলোর ভেতরে ডিজাইন আরো চমৎকার। বিশেষ করে দেখেন কি সুন্দর সব ডিজাইন করেছে। আমরা মসজিদের ভেতরে প্রবেশ করি, যেহেতু আমাদের কাছে সময় আছে তাই আমরা সিদ্ধান্ত নেই এখানে মসজিদে নামাজটা আদায় করে তারপর বের হব। এরপর নামাজ শেষ করে আমরা প্রায় 2 ঘন্টা একটা ঘুম দিই মসজিদের ভেতরে। এখানে শুয়ে শুয়ে দুইজন সিদ্ধান্ত নেই যে কোথায় যাওয়া যায়। এরপর ভাবি যেহেতু ক্ষুধা লেগে গেছে, এখন বের হতে হবে খাবারের সন্ধানে, তাই আমরা ফোনের গুগল ম্যাপটা অন করে যাত্রা শুরু করি নাজিরাবাজারের উদ্দেশ্যে, যা কিনা খাবারের জন্য বিখ্যাত। কিন্তু সমস্যা হয়ে যায়, গুগল ম্যাপ দেখতে চায় না, আমরা পুরান ঢাকার গলিতে আটকা পড়ি। যেখান থেকে যাত্রা শুরু করছিলাম ঠিক সেখানেই ব্যাক করছি। তো সুন্দর আর কি। এরপর আমরা ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করে নাজিরাবাজার পৌঁছে যাই, কারণ এখানকার বিখ্যাত যে তেহারি, আসলে মানে কি বলবো, এখানকার তেহারি অসাধারণ। একবার খেলে বুঝতে পারবেন যে কেন এখানে মানুষজন বলে যে পুরান ঢাকার তেহারি এত জনপ্রিয়। এরা কি এমন মশলাপাতি দিয়েছে এত স্বাদ হয়। এখানে আমাদের হাফ প্লেট তেহারি খরচ পড়ে 130 টাকা করে। খাওয়া শেষে আমরা রওনা দিই লালবাগের উদ্দেশ্যে। প্রথমে চিন্তা করি যে হেঁটে যাব নাকি, পরে গুগল ম্যাপ অন করে দেখি মোটামুটি 6-7 কিলোর মতো এখান থেকে লালবাগ। তাই আমরা রিক্সা ভাড়া করি। এখানে রিক্সা ভাড়া 2 জনের 60 টাকা পড়ছে। একটু দামাদামি করে দিলে বেটার হয়, কারণ এখানে রিক্সাওয়ালা মামারা অনেক বেশি টাকা ভাড়া চায়। তবে আপনার উচিত অবশ্যই দামাদামি করা। ঢাকা মানেই তো গলির শহর। হ্যাঁ
আইসা বলুন না দেখি এই তো লাল লাল বাঘ এই যে বাঘ কেল্লা সুন্দর সুন্দর ডিজাইনের মসজিদ বানায় এইদিকে রাস্তাগুলো বড় বড় না জার্মানিতে যাওয়ার জন্য 2 বছর আগে আবেদন করে তখন যদি দেখি হয়ে গেল লেখাপড়ার খরচ নেই নিয়ে রাখছি আমি নেওয়ার পরে অফ করে দিতে হবে জার্মানি এখন অ্যাপয়েন্টমেন্ট নেয় না তো আগে এইগুলো যেগুলো অ্যাপ্লাই করছে তাদেরগুলো নিবে নেওয়ার পর নতুন তখন আবার ফাঁকা হয়ে তখন তাও 4 বছর 4 বছর আগে কোনো সাহিত্য না এই জায়গায় ইতিহাস নিয়ে একটু ঝামেলা আছে সব দেশের ইতিহাসে প্যারা আছে বেশি এরা ই করে বেশি মানে ওইগুলোকে বাড়ায় বলে বাংলাদেশে যেমন। এরপর চলে আসি আমরা লালবাগ কেল্লা। আসলে এই যে লালবাগ ফোর্ট যেটা নামে দেখেন যে এটার গেটটা কত বড়। বন্ধ মানে এখন তো ওপেন ওই যে লেখা এমন সিস্টেম করে বানাইছে বোঝা যায় না যে বন্ধ নাকি চালু। আপনাদেরকে এখানে প্রবেশ করার জন্য অবশ্যই 30 টাকাতে টিকিট কাটতে হবে। ভিতরে প্রবেশ করার পরেই মনে হলো যেন সেই শত শত বছরের পুরনো যুগে চলে গেলাম, সেই 15 শতকের মুঘল আমলে। লালবাগ কেল্লা পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক অনন্য মুঘল স্থাপত্য। 17 শতকে মুঘল সুবেদার প্রিন্স মোহাম্মদ আজম শাহী নির্মাণ কাজ শুরু করেন এই দুর্গের। তবে পরে শায়েস্তা খাঁ ঢাকায় এসে এর কাজ স্থগিত করেন, কারণ তার কন্যা পরি বিবির মৃত্যু এই কেল্লাতেই ঘটে, যাকে আজও এখানে কবরস্থ করা আছে। এখানে রয়েছে 3টি প্রধান অংশ: পরি বিবির মাজার, দরবার হল আর হামামখানা। এই প্রতিটি স্থাপত্যেই রয়েছে সূক্ষ্ম কারুকাজ আর মুঘল স্থাপত্যের সৌন্দর্যের ছাপ। পুরো কেল্লা ঘুরলে বোঝা যায় মুঘলরা শুধু দুর্গ বানাননি, তারা একটি সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তুলেছিলেন যা শত বছর পরও মানুষকে মুগ্ধ করে। আজ লালবাগ কেল্লা শুধু একটি দর্শনীয় স্থান, এটি আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। একবার না ঘুরলে ঢাকার ইতিহাস জানাই অসম্পূর্ণ থেকে যায়। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন কেল্লার প্রবেশদ্বার, পরি বিবির সমাধি, হামামখানা যাকে সাধারণত বলা হয় স্নানাগার, বাগানের দৃশ্য, ভেতরের দরবার হলের দৃশ্য এবং দর্শনার্থীদের আনাগোনা। এখানে প্রতিদিনই হাজারো মানুষ আসে এই দুর্গ দেখতে, ইতিহাসকে ছুঁয়ে দেখতে। লালবাগ কেল্লা শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটি আমাদের অতীতের জীবন্ত সাক্ষী বলা চলে। সিস্টেম ও হ্যাঁ, ড্রেনেজ সিস্টেম ছিল। দেখতে আগেকার কি প্ল্যান করে করছে, কি পরিমাণ মাথা ছিল ওদের। এখন মানুষ গোবর হয়ে গেছে না। এই যে দেখছো সবকিছুতে ডিজাইনই করছে, দেখ কত গভীর, দেখ কত গভীর। আর এখানে একটা জিনিস আছে কি জানো, ওই যে দুর্গ প্রতিরোধের জন্য। ও আচ্ছা, এটাই সেই দুর্গ।
বিশাল করে করছিল ওই ছেলেগুলো কই গেল ভিতরে মনে অপশন আছে জরুর অবশ্যই আছে তো দেখো দেওনে যাবে কিন্তু দুর্গর দেয়ালটা দেখ কিন্তু সেটাই দেখতেছি চোখে কিন্তু কিছু দেখি না কি রেকর্ড করতেছি যা কত বছর আগে চিন্তা করে এটা আর এখন ওই পাথর ইয়েগুলা চুনা পাথর চুনা আছে না চুন লাল মাটি আর হচ্ছে চুন মিক্স করে দিছে এটা ও এগুলা তো অনেকগুলো গুপ্ত রাস্তা থাকে না মনে আছে ও গুপ্ত রাস্তা আছে এটা ওই বড় বিল্ডিং এর রাস্তা ওই পাশে আস্তে 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 স্লো আচ্ছা রাতে মনে লাইটিং সুন্দর হয় এটার রাতে থাকতে যায় না লাইটিং সুন্দর হয় কি বাইরে থেকে সুন্দর লাগে ওই দিক দিয়ে হয়তো পানি হয়ে যায় তো বুঝছো এর ভিতরে পানি না আগের মতো আগে পানি রাখতো পানিটা যখন ওই দিক থেকে বের হতো আমিও তো তাই শুনলাম যে এটা সাপ এখন দেখি মাঠ ভিতরে কিছু নেই দেয়াল বানাইছে শুধু দেয়ালের ভিতরে না সেই আছে সে হাই একটা শট নিলাম সুন্দর আমি কি এখান থেকে অসাধারণ এক ভিউ লক্ষ্য করা যায় উপর দিয়ে যায় দেখে উপরের অংশ আবার ওইটার উপর দিয়ে যদি যায় এত বৃষ্টি আসলে তাও পানি নেই এখানে পানি জমে না চল জায়গা দেখ কি করতেছি সিঁড়ি কত দেখছোস না আইসি করতে একবারই আর তো আসাইব না আসাবো না বলতে এইভাবে আর আসবো না মানে যেহেতু একবার আইসে পড়ছি আমাদের লালবাগ কেল্লা ভ্রমণ শেষ এমনি তো বেরিয়ে হইতো প্রায় 6টার দিকে এখানে পুরো বন্ধ করে দেয় তো বন্ধ হওয়া পর্যন্ত আমরা ছিলাম যা হোক আমরা 6টার সময় বের হয়ে যাই সদরঘাটের দিকে মাগরিবের নামাজ পড়ে আমাদের নেক্সট টার্গেট তো বলেন তো কি হইতে পারে আমাদের নেক্সট যে মিশনটা সেটা হলো বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার উদ্দেশ্যে ঢাকার সদরঘাট থেকে লঞ্চ ছাড়বে 8:30টায় কিন্তু ওইদিকে শুভ জ্যামে আটকা পড়া প্রায় ঝামেলা বাজিয়ে দিয়েছিল তবে ও 8:20-এর দিকে এসে পৌঁছে আমরা তাড়াতাড়ি কোনো মতে লঞ্চে ওঠে তো নেক্সট ভিডিও অবশ্যই বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা নিয়ে তাহলে আমাদের ভ্রমণের পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম